সারা দেশে, কিন্তু ঢাকা শহর, ঢাকা শহরের রাস্তার দুই পাশে ফুটপাতে দেয়ালে কিছু পোস্টার ছাড়া আপনি কোথাও কি জাতীয় নির্বাচনের কোনো আমেজ, কোনো ইঙ্গিত, কোনো লক্ষণ আপনি দেখেন? সরকারের তরফে বারবার বলা হয় যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। গতকালকে একজন নির্বাচন কমিশনার বলেই দিলেন যে 8 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এখান থেকে অনেকে প্রেডিক্ট করে বলছেন যে 12 ফেব্রুয়ারি হবে। আবার আজকে একজন বললেন যে তফসিল ডিসেম্বরের 7-8 তারিখের দিকে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবছরের জাতীয় নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কারণে। যে প্রথমত, একটি গণঅভ্যুত্থানের মুখে একটি প্রভাবশালী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশের মানুষ দীর্ঘদিন ধরে যারা ভোট দিতে পারে নাই, ভোট বঞ্চিত ছিল, তারা একটা ভোট দিতে পারবে বলে অধীর আগ্রহে আছে, এক। দ্বিতীয়ত, একই দিনে বাংলাদেশ শুধু না, পৃথিবীর ইতিহাসই বিরল ঘটনা ঘটবার কথা যে জাতীয় নির্বাচনের দিনেই একটি গণভোট হবে জুলাই সনদের বৈধতার প্রশ্নে, বা জুলাই সনদের আইনি ভিত্তি দেবার প্রশ্নে। তো এরকমের একটি বড় ঘটনা ঘটবে যে নির্বাচনে, যে একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট, তার কোনো প্রস্তুতি, তার কোনো আলামত, মানে সরকার মুখে মুখে বলা ছাড়া আপনি কোথাও দেখেন কি না আমি জানি না। এবং আমরা অনেকদিন ধরেই এটি বলছি। আমাদের কাছে মনে হচ্ছে, অনেকেই বলছেন, আপনারাও বলছেন যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। এবং সেই সন্দেহ সংশয়ে কি আরেকটু শক্ত করবার জন্য এই রিটটি হলো কিনা, অর্থাৎ একটি বিরাট গোষ্ঠী গত 5ই আগস্টের পরে যারা ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে, যারা ক্ষমতার পাওয়ার হাউস হয়েছে, তারা একটি বিরাট অংশই যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনটি চায় না সেটি কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। কারণ হলো, যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটি হয়ে যায় এবং অ্যাপারেন্টলি যেটি মনে করা হয় বা ধারণা করা হয় যে বিএনপি যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচন মানে সরকার গঠন করে, তাহলে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যারা নতুন পাওয়ার হাউস হয়েছে, যারা নতুন ক্ষমতার অংশীদার হয়েছে, তারা এই ক্ষমতা থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে তারা কেন নির্বাচনটি চাইবে? তারা এখন এক ধরনের পাওয়ার হোল্ড করে, ক্ষমতা কাঠামোর মধ্যে আছে। যারা এখনই ক্ষমতা কাঠামোর মধ্যে আছে, নির্বাচনের পরে আপনি তাদের অনেকে খুঁজে পাবেন না। এই কারণে অনেকেই যেটি মনে করেন যে নির্বাচনটি যাতে না হয়, ঝুলে যায়, অন্তত 1 বছর 6 মাস যাতে পিছিয়ে যায়, সেই জন্য একটা চেষ্টা অনেকদিন ধরেই নানা ফোরাম থেকে ভেতরে ভেতরে আছে। তো আজকের এই রিটটি এমন একজন ব্যক্তি করলেন, এমন একটি দল করলেন, আপনি ভূমিকায় বললেন এই দলের নামও মানুষ জানে না, এই ভদ্রলোকের নামও আমরা জানি না। এমন যদি হতো যে কোনো একটি অন্তত পরিচিত মুখ, মানে মোটামুটি পরিচিত পলিটিক্যাল পার্টি এই রিটটি করতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু এই রিটটি খুব অপরিচিত একজন মানুষ করলেন। এটি খুব সিগনিফিকেন্ট না। সিগনিফিকেন্ট হবে যদি এই রিটটি আমলে নিয়ে হাইকোর্ট কোনো আদেশ দিয়ে দেন। সেটি এখন পর্যন্ত আমরা জানি না হাইকোর্ট কোনো আদেশ দিয়েছেন কিনা বা দেবেন কিনা। দ্বিতীয়ত ঘটনা, আজকে একই দিনে আরেকটি এটা ঘটনা আগামী ঘটেছে, সপ্তাহে এটি শুনানি বোধহয় আপনি হবে মিস এটা। করেছেন কিনা। জি। না, এইটা আগামী সপ্তাহে শুনানি হবে এইটা। রাইট, শুনানি হবে। শুনানির পরে হাইকোর্ট বা উচ্চ আদালত কি আদেশ দেন, কোনো রুল জারি করেন কিনা, তার উপর অনেক কিছু নির্ভর করবে। রাইট। আজকে আরেকটি ঘটনা ঘটেছে সিমিলটেনিয়াসলি, আপনি খেয়াল করেছেন কিনা। এনসিপি তারা নিবন্ধনের কাগজ আনুষ্ঠানিকভাবে আনতে গিয়েছিল নির্বাচন কমিশনে। সেখানেও তারা বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কথা বিবেচনায় রেখে, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা বলেছে তফসিল ঘোষণা যেন বিবেচনায় নেয়। অর্থাৎ তারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে, বুঝাতে চেয়েছে যে ডিসেম্বরে যেন তফসিলটা না হয়। এখন এনসিপিও কি তাহলে চায় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি না হোক? সেখানে খালেদা জিয়ার স্বাস্থ্য এই, এবং তারা একটি হুম। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ডিসিএসপি নিয়োগ, অর্থাৎ মাঠ প্রশাসনের এই যে বদলিটা হচ্ছে দলীয় বিবেচনা, এটি তারা বলছে, যদিও আমরা জানি যে লটারির মাধ্যমে হচ্ছে। এবং এনসিপি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। তো এখন লেভেল প্লেইং ফিল্ড কবে তৈরি হবে? বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা কি হবে? এই ডিসিএসপি নিয়োগ নিয়ে কি হবে? এই সমস্ত কিছু নিয়ে এনসিপি প্রশ্ন তুলছে এবং তারা বলছে যে তফসিল নিয়ে যেন বিবেচনায় রাখা, অর্থাৎ তারাও এই নির্বাচনটি ফেব্রুয়ারিতে না হোক এটি চায় কিনা। 2 দিন আগে বরিশালে বেশ বিরাট একটা সমাবেশ হয়েছে, 8 দলে জামায়াতের নেতৃত্বে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ। সেখানে সিনিয়র নেতারা যে ভাষায় কথা বলেছেন, খুব পরিষ্কার মেসেজ তাদের যে এই যে অভ্যুত্থানটি হয়েছে এটি শুধু নির্বাচনের জন্য না, যে কথা তারা আগেও বলেছেন। এবং বিএনপিকে ইঙ্গিত করে তারা স্পষ্টই বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসার জন্য তাড়াহুড়ো করছে, কারণ তারা লুটপাট করতে চায়। এবং বিএনপি বিগত দিনে যখন নির্বাচন ক্ষমতায় ছিল, তাদের আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সব কথাবার্তা বলেছে। অর্থাৎ আপনি দেখবেন যে নানা ভাবেই এই নির্বাচনটি যাতে ফেব্রুয়ারি মাসে না হয়, যাতে বিলম্ব হয়,
এই চেষ্টাটা ভেতরে ভেতরে আছে, কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে না, ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কোথাও সরকারের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বলেন, রাজনৈতিক দলের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বলেন, কোথাও আমি দেখি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো আজকের রিটটি সেই নির্বাচনকে ঝুলিয়ে দেয়া, আচ্ছা। বিলম্বিত করে দেওয়ার একটা অংশ কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, এটা ঠিক আছে, আমি কিন্তু এটা মনে করি যে এই রিটটা যে সময় করা হয়েছে এটা একটু মতলবী সময় সম্ভবত আমার কাছে মনে রাইট। হয়েছে। কারণ আগামী সপ্তাহে এই রিটটা যখন আদালত উঠবে এবং তারা রিটের যে কথাগুলি বলেছে, আমার কাছে ওই কথাগুলি কিন্তু আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তারা যে কথাটা বলেছে যে আপনি যদি একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চান তাহলে রিটার্নিং অফিসার ডিসি কেন হবে? রিটার্নিং অফিসার তো জেলা নির্বাচন অফিসারই হতে পারে, জেলা নির্বাচন কর্মকর্তা উনি হতে পারেন, এটা ডিসি কেন হবে? অথবা সহকারী রিটার্নিং অফিসার ইও কি কি কারণে হবে? ওটা তো উপজেলা নির্বাচন কর্মকর্তা একজন আছে, প্রত্যেক উপজেলাতে আছে, তারা কেন হবে আচ্ছা। না? লজিক্যালি কিন্তু যুক্তিটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে। এই কারণ কামাল ভাই, এই আপনি যদি এই ডিসি, আলোচনাটা এই হ্যাঁ বলেন। আলোচনাটা নতুন নয়। আমি একটু আপনাকে যদি থামাই, এই আলোচনাটা একেবারে নতুন নয়। আমি 2008-এর ইলেকশন কভার করেছি রিপোর্টার হিসেবে। তখন আমি নির্বাচন কমিশন বিট কভার করতাম। তখন যে কমিশন ছিল, শামসুল হুদার নেতৃত্বে যে কমিশন ছিল, ওই সময়ে যখন আরপিও সংশোধন হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, তখন একটি গুরুত্বপূর্ণ জিনিস যুক্ত করা হয়েছিল, আপনার মনে থাকবে যে না ভোট যুক্ত করা হয়েছিল। তারপরে একজন প্রার্থী তিনটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাইট। পারবে না, অনেকগুলো বিপ্লবী মানে বিধান যুক্ত করা হয়েছিল। ওই সময় কিন্তু এই আলোচনা উঠেছিল যে ডিসিরা কেন রিটার্নিং কর্মকর্তা হবেন, কেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা নন। তো এই আলোচনাটা আজকেই 25 সালে উঠলো তা না, এবং আমিও মনেই করি তাই যে ডিসিরা বা ইউনোরা, ওনারা সরাসরি জনপ্রশাসনের কর্মচারী হিসেবে সিনিয়র সচিব যিনি থাকেন জনপ্রশাসনে, বা অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অর্থাৎ ওনাদের যারা উপরস্থ কর্মকর্তা, তাদের হুকুমের বাইরে খুব কম যেতে পারেন। সেই ক্ষেত্রে এটা বলাই হয় যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা হন, নির্বাচনে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে, মানে ইলেকশন কমিশনের যে একটা অথরিটি, সেটি প্রতিষ্ঠিত করা করা সহজ। এখন এখানে জটিলতা একটা আছে, সেটা হলো যে আপনি 300 আসনে একদিনে যেহেতু ভোট করতে হয় আমাদের দেশে, তো সেই 300 আসনে রিটার্নিং কর্মকর্তা হবার মতো ক্যাপাবল নির্বাচন কর্মকর্তা আছেন কিনা, এই যুক্তিটা অনেক সময় দেয়া হয়। এই যুক্তিটা প্রশাসনের তরফ থেকে দেয়া হয়, কখনো না কখনো না না, এটা নির্বাচন একদম একটা কমিশনের ফালতু, এটা একটা ফালতু এটি যুক্তি। একটি 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 আমি মনে করি ন্যারেটিভ, এটি পার্সোনাল, একটি ন্যারেটিভ। এটা ফালতু জি। যুক্তি। হ্যাঁ। এখন যদি আপনার কাছে ফালতু যুক্তি মনে আপনি হয় এবং শুনেন, যদি মনে হয় যে আমার না, কথাটা হলো কি, নির্বাচন কমিশনের কর্মকর্তারা পারবেন, এটি কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা কোনো জটিল কোনো বিষয় না। নির্বাচন কমিশন এবং সরকার চাইলেই এটি সম্ভব। কিন্তু আমার কথা, যদি 300 আসনে রিটার্নিং কর্মকর্তা হওয়ার মতো যদি ক্যাপাবল নির্বাচন কমিশনের তাহলে আমি এখানে কোনো মানে অসুবিধা দেখি না, এবং এটা করার জন্য আইন পরিবর্তনেরও কোনো খুব একটা জটিলতা আছে বলে আমার মনে হয় না। ফলে এটি শুধুমাত্র গুডউইলের বিষয় যে সরকার চায় কিনা। আমাদের দেশে প্রবলেমটা হয় কি, যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটা বা রাইট। টোটাল জনপ্রশাসনটা নিয়ন্ত্রণ করে আসলে অ্যাডমিন ক্যাডার। তো প্রশাসনের ক্যাডাররা নিয়ন্ত্রণ করেন, আপনি দেখবেন তাদের প্রমোশন, বদলি, সমস্ত কিছুতেই ওনারা যেরকম প্রিভিলেজ থাকেন, অন্য কোনো ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধাটা পান না। বিশেষ করে শিক্ষা ক্যাডারে, স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য ভয়ঙ্কর রকমের। তো সেই সব কারণেও এই যে রিটার্নিং কর্মকর্তা তারাই হন, কারণ তারা, এটা তো রিটার্নিং কর্মকর্তা হওয়া মানে বিরাট পাওয়ার। তো এবছর একটা অন্যরকম হয়তো পরিস্থিতি যে বিগত দিনে রাইট। যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন অনেকেই কিন্তু এবছর সমালোচিত হচ্ছেন, বা অনেকে বিচারের মুখোমুখি হয়ে যেতে পারেন বলে একটা মানে আওয়াজ উঠেছিল বিগত 3টি নির্বাচনে যারা ছিলেন। ফলে এবছরের রিটার্নিং কর্মকর্তা হওয়ার জন্য আগের মতো এত আগ্রহী, আপনি রিসেন্টলি একটা খবর খেয়াল করেছিলেন কিনা, যে ডিসি হওয়ার জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। অনেকে ডিসি হতে চান না, আগে যেমন ডিসি হওয়ার জন্য তদবির করতেন, এখন আমরা একটা খবর দেখলাম যে না, ডিসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। কারণ কি? কারণ এখন যারা ডিসি হবেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে তাদের অনেকেই, এই রিটার্নিং কর্মকর্তা তাদেরকে হতে হবে। ভবিষ্যতে এই নির্বাচন যদি চ্যালেঞ্জড হয়, তাহলে ওনারা বিপদে পড়তে পারেন। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই ডিসিদের এই ঝুঁকি এড়ানো এবং নির্বাচনকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখা, অথরিটিটা ঠিক রাখার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি সত্যি সত্যি নিজেদেরকে ক্যাপাবল মনে করেন, এবং কমিশন যদি মনে করে যে না, তারা এই বিষয়ে কনফিডেন্ট, তাহলে আমিও মনে করি এটা যে
ডিসিদেরকে বা ইউএনওদেরকে এই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা করা উচিত না। নির্বাচন কমিশনের কর্মকর্তারা করলেই বরং সেটা ভালো। এবং রিটে যে দাবিটি করা হয়েছে এটি বাস্তবায়নের জন্য নির্বাচনের আগে যে সময় আছে, এটা কোনো অসুবিধা বলে আমার মনে হয়, এবং এই যুক্তি নির্বাচন পিছিয়ে দিতে হবে আমার আচ্ছা, কাছে সেটাও আরেকটা লজিক্যাল বিষয় আমি মনে বলি হয়। আপনাকে। আচ্ছা, আমার এখানে আরেকটা বিষয় আছে, উনি কিন্তু আরেকটা প্রসঙ্গ তুলেছেন। আমি এগুলি বলছি কেন, যে এই যে ওনার যে প্রসঙ্গগুলো, উনি কংগ্রেসেরই হন, অখ্যাত দলেরই হন, আর যাই হন, বাট পয়েন্টগুলো কিন্তু উনি ভালো তুলেছেন। এই জি। একটা বিষয় তুলেছেন, উনি আরেকটা প্রসঙ্গ তুলেছেন যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, তাদের মাঝখান থেকে পদোন্নতি পেতে পেতে কেন নির্বাচন কমিশনের সচিব হবে না? রাইট। নির্বাচন রাইট। কমিশনের সচিব পদে প্রশাসন থেকে নিয়ে যাওয়া হয়, এর মাধ্যমে কিন্তু আমলাতন্ত্রের একটা প্রভাব নির্বাচনের মধ্যে থেকে যায়। এবং এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের এই এটাও মানে প্রশ্নটাও আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে। এই কথাটা আমি বললাম কেন সেটা আপনাকে আমি বলি। আমার বক্তব্য হলো যে ওনার মানে আপত্তির জায়গাগুলো খুব ভ্যালিড, কিন্তু কাজে জি। এই ভ্যালিড আপত্তির জায়গাগুলোকে বিবেচনায় নিয়ে আদালত কিন্তু কোনো একটা সিদ্ধান্ত দিতে পারে। রাইট। যদি দেয়, আদালত সিদ্ধান্ত তাহলে দিতে পারে। না নির্বাচনটা কিন্তু না, পিছিয়ে যাওয়াটা অনেকটা অবধারিত হচ্ছে। এখন উনি দ্বিতীয় যে প্রশ্নটা আপনি তুললেন যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রমোশন পেয়ে পেয়ে সচিব হবে, এটি শুধু ইলেকশন কমিশনের প্রশ্ন না, এটি অন্যান্য ক্যাডারের ক্ষেত্রেও তাই। ধরেন একজন লোক আমি যখন ইলেকশন কমিশনে কভার করতাম রিপোর্টার হিসেবে, আমি একজন নির্বাচন কমিশনের সচিবকে পেয়েছিলাম, যিনি ওখান থেকে চলে গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আবার দেখবেন যে তিনি চলে যাবেন পরিবেশে, এরপরে তিনি চলে যাবেন আরেক জায়গায়। তো প্রত্যেকটা ক্যাডারের ক্ষেত্রেই হওয়া উচিত যে প্রমোশন পেয়ে পেয়ে সেই ক্যাডারের লোকেরাই বা সেই প্রতিষ্ঠানের রাইট। লোকেরাই সচিব হবেন আমাদের দেশে। এখন এই যে দাবিটি, এটি কিন্তু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনো দাবি না, এটি একটি ডিফারেন্ট কোশ্চেন, আইনি প্রশ্ন, এটি আইন সংশোধনের প্রশ্ন, এটি নির্বাচন কমিশনের যে আইন, সে আইন সংশোধনের প্রশ্ন। তো এটি নির্বাচিত সরকার এসে আগামীতে যারা আসবে তারা এই আইনটি চাইলে সংশোধন করতে পারে, আরপিও সংশোধন করতে পারে। এই এই মানে পয়েন্টের সঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো যুক্তি নাই। হাইকোর্ট যদি এইটিকে আমলে নেন যে হ্যাঁ, এবছরই বা এই নির্বাচন আগে এটা করতে হবে, আমি জানি না, এটি একদমই আদালতের এখতিয়ার, আমি প্রশ্ন এই বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আমি বলছি যে এটি নির্বাচন পিছিয়ে দেওয়া বা তফসিল পিছিয়ে দেওয়ার জন্য এটি কোনো যুক্তি হতে পারে না, বাট ইটস এ ভ্যালিড কোশ্চেন। এবং এটি হওয়া উচিত। নির্বাচন কমিশনে যে লোকটা একজন জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছেন, ওনারই তো সচিব হওয়ার কথা। এবং উনি সচিব যতটা ভালো বুঝবেন, আরেকজন লোক সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গিয়ে এই ইসি তত ভালো বুঝবেন না। আরেকজন লোক পরিবেশ মন্ত্রণালয় থেকে গিয়ে ওনার ইলেকশন কমিশন আইন কানুন বুঝতে বুঝতেই তো 1 বছর সময় যায়, 6 মাস সময় যায়। তো ফলে এই দাবিটা খুবই ভ্যালিড, কিন্তু এই দাবির সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়া, তফসিল পিছিয়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমি এখন অন্য একটা প্রসঙ্গে আসি, এবং আপনি নিশ্চিতভাবেই জানবেন, সেটাও আইন সংক্রান্ত একটা বিষয়। সেটা হলো যে এই আইসিটি যে ট্রাইব্যুনালটা আছে, জি। এখানে যেটা এখানে পান্নার ইস্যুটা, উনি যে জি। আজকে ক্ষমা চেয়েছেন এবং উনি কেন করবেন না সেটা জানিয়েছেন। উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা হলো যে উনি এমনি অসুস্থ। দ্বিতীয় কথা হলো, উনি যদি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে যান, তাহলে চায় না যে ওনার পক্ষে যারা, অথবা আওয়ামী লীগের লোকজন তারে ধরে মারার হুমকি দেয়। আবার এদিকে যারা নাকি এখন যারা আছে, মানে আপনার দাপটের সঙ্গে বিরাজ করছে দেশে, তারাও তাকে হুমকি দেয়। এখন উনি বলছেন যে দুই হুমকির মাঝখানে বলে আমি তো স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। আচ্ছা, এর বিপরীতে আমি একটু বলি না, এর বিপরীতে আইসিটির যিনি চেয়ারম্যান আছেন, তিনি বলেছেন যে আপনাদেরকে নিয়োগ দেওয়া হলে আপনারা আসবেন না, আসামি সে আসবে না, আবার আমরা যাকে নিয়োগ দিব তাকে নিয়ে আপনারা আপত্তি করবেন, তাহলে কিভাবে চলবে? এবং যথারীতি আগের মামলার মতো এবারও ওই আমির হোসেন সাহেব, উনি শেখ হাসিনার উনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়েছে। তো এই যে ঘটনাটা, ওখানে শুনলাম যে তাজুল ইসলাম সাহেব নাকি ওনার আপনার এবারও নাকি উনি জেরা খান পান্না সাহেব একটু ধমকিয়েছেন। উনি এটা প্রায় করেন, ওনার বেশ ক্ষমতাবান লোক উনি। ক্ষমতাবান থাকলে তো ক্ষমতার একটু প্রকাশ ঘটবেই, এটাও ঘটেছে দেখলাম। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই আমির হোসেন সাহেবের যে আপনার এই আপনার যুক্তি তর্ক, আইনের প্রয়োগ শেখ হাসিনার পক্ষে,
এতে কি শেখ হাসিনা খুব স্বস্তি অনুভব করবেন নাকি? তা কমল ভাই, এই বিষয় নিয়ে খুব খোলামেলা কথা বললে আমার বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ উঠবে, আপনার বিরুদ্ধে উঠবে, আমাদেরকে ডেকে নিয়ে দাঁড় করিয়ে রাখবে। এই জন্য খুব বেশি এই বিষয়ে আমি বলতে চাই না, শুধু এটুকু বলি আজকে জেরাই খান পান্নার মতো একজন সিনিয়র আইনজীবী উনি গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। উনি অসুস্থ মানুষ, হুইল চেয়ারে গেছেন এবং ওনাকে বলা হয়েছে যে ওনাকে সশরীরে আসতে হবে। উনি প্রথমে এটা লিখিত জানিয়েছিলেন সম্ভবত, এরপরে আদালত বলেছেন যে না, ওনাকে আসতে হবে ফিজিক্যালি, এবং গিয়ে ওনাকে বোধহয় বলা হয়, উনি হুইল চেয়ারে গিয়ে বলেন যে মাননীয় আদালত, আমি তো অসুস্থ এবং আমি দুই পক্ষের চাপে আছি। পরে আহ, ওই ট্রাইব্যুনালের যিনি বিচারে বলেছেন যে আপনি অসুস্থ মানুষ, আপনি তো এরকম দুই পক্ষের চাপে থাকলে আপনি হার্ট অ্যাটাক করবেন, এরকম বলেছেন বোধহয়, একটু রসিকতা করেই। এবং বলেছেন যে আপনি এই জাতীয় কথা আর বলবেন না। একটু আদালত ওনাকে আদেশ করেছেন যে আপনি সিনিয়র মানুষ, আপনার কথাকে মানুষ গুরুত্ব দেয়, ফলে আপনি এই জাতীয় কথা বলবেন না। এই জাতীয় কথা মানে আদালত ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এরকম কথা। তো উনি বলেছিলেন যে শেখ হাসিনা এই আদালতকে বা এই বিচারকে মানেন না। তো এখন শেখ হাসিনা আসামি, আসামি হিসেবে তিনি তো এই বিচার মানবেন না, এটা তার এন্ড থেকে এটা খুব স্বাভাবিক। কারণ এই বিচারটি যে কোর্টে হচ্ছে, এই কোর্টকে আওয়ামী লীগ বা তার দল বলছে ক্যাঙ্গারু কোর্ট, এটি বলছে। এবং পলিটিক্যাল মামলাগুলো সবসময় যেটা হয় যে ধরেন আসামি পক্ষ সবসময় সেই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলে, সেই বিচার মানে না বলে। আমরা দেখেছি যে একজন সাবেক রাষ্ট্র মানে সরকার প্রধান খালেদা জিয়া, ওনার বিচার নিয়ে বাংলাদেশে কি হয়েছে আমরা দেখেছি। একটা খুবই অদ্ভুত, একটা খুব সামান্য একটা ছোট অভিযোগে দায়ের করা মামলায় 17 বছর জেল। তো এরকমের বিচার মানে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে এরকম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা এবং বিচারকে নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার এক্সাম্পল তো বাংলাদেশে পুরনো। তো সেই লিগাসি থেকে তো আমরা বের হতে পারি না। ফলে এখন যে বিচার কার্যটা চলছে সেখানে শেখ হাসিনা অনুপস্থিত, তার অনুপস্থিত যে লয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে সে লয়ারের কিছু শুনানি তো আমরা খুব অনলাইনে লাইভ দেখেছি। এবং কিছু কিছু ভিডিও আবার লিকও হয়ে গেছে, যেটা অফ দ্য রেকর্ড ছিল। তো সে অফ দ্য রেকর্ড থেকে অন রেকর্ড হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি। তো ফলে এই সবগুলোই আহ আমাদের বিচার বিভাগ নিয়ে মানুষের মনে যে প্রশ্ন যে এটি কতটা আনবায়াসড হিসেবে কাজ করতে পারে, বিচার বিভাগ সত্যি কার্যক্রম নিষেধাজ্ঞা থাকে পল কাপড় যাওয়ার কিছুদিনের পর পরই দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এখন শোনা যাচ্ছে যে পল কাপুর বাংলাদেশ সফরে যাওয়ার আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে যাবে। তিনি কেন হঠাৎ বাংলাদেশ সফরে যাচ্ছে? হয়তোবা নির্বাচনের ব্যাপারে কথা বলবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা বলতে পারে। কারণ বিশ্বের অনেক বড় বড় মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং বড় বড় দেশ ডক্টর ইউনূসকে অনেকদিন যাবৎ প্রেশার ক্রিয়েট করছে, চাপ দিচ্ছে যে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হোক এবং প্রতিহিংসামূলক সকল রাজনীতি মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হোক। কিন্তু ডক্টর কোনো কিছুই শুনছে না। এখন হয়তো ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর গিয়ে লাস্ট একটি চাপ দিবে ডক্টর ইউনূসকে। সেটা অনেকেই অলরেডি বলা শুরু করে দিয়েছে। এটা আওয়ামী লীগের জন্য গুড সাইন। যদি নির্বাচনের আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে যায়, সেটা ভালো হবে, অনেক বেশি ভালো হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। ফিরে আসতে অনেক বেশি সহযোগিতা পাবে এই ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ। যদি সার্জিও গোর পাতানো নির্বাচনের পরে যায় বাংলাদেশ সফরে, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হয়তো ভালো কিছুই বয়ে আনবে। কারণ আমেরিকার সাথে এখন ভারতের একটা খুব ভালো সম্পর্ক চলতেছে। আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখছে। যতই বাংলাদেশে আমেরিকার স্বার্থ থাকুক, তারপরও ভারতের বাইরে যেতে পারছে না আমেরিকা। কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তিও করে ফেলেছে এবং 825 কোটি রুপিরও একটি অস্ত্র বাণিজ্য করবে ভারতের সাথে আমেরিকান প্রশাসন, সেটাও চুক্তি হয়ে গিয়েছে। সে কারণে আমেরিকা এখন ভারতের সাথে হয়তো বিদ্রোহ করবে না, হয়তো বেমানিও করবে না। হয়তোবা ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের মধ্যে, সে কারণে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে যাচ্ছে। এরপর হয়তো পল কাপুরও গিয়েও যে সরকার থাকবে তাকে চাপ প্রয়োগ করবে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে আমেরিকা এবং ভারত সহ। সেখানে দরকার হলে রাশিয়াও চাপ প্রয়োগ করবে যে সরকার থাকবে। তো বাধ্য হবে তখন যে সরকার থাকবে মেনে নিতে। কারণ বিশ্বের বড় বড় দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের। হয়তোবা ভারতের বাইরে গেল, কিন্তু আমেরিকা রাশিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের চুক্তি একেবারে বাতিল করে দেয়, তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষে কবলিত, এমনি মানুষ মারা যাবে। তখন বাধ্য হয়ে ওই সকল
কথাগুলো বা ওই সকল ব্যাপারগুলো যেগুলো আমেরিকা, রাশিয়া, ভারত চাচ্ছে সেগুলো মেনে নিতে বাধ্য হবে। শুধু বাদ দেন, ভারতই অলরেডি নোটাম জারি করে দেওয়ার ফলে, আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের এই সরকারের। যদি আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে দেয়, আরো কাপাকাপি শুরু হয়ে যাবে। সীমান্তের মধ্যে অলরেডি সৈন্য সমাবেশ করছে, এই সরকারের কাপাকাপি শুরু হয়ে গিয়েছে। শুধু ভারত একটা প্রেশার দিচ্ছে, এখনো ফুললি প্রেশার দিচ্ছে না, 50% দিয়েছে। যে তাহলে ভারত যদি 100% প্রেশার দেওয়া শুরু করে দেয়, আমেরিকা হালকা প্রেশার দেয়, রাশিয়া হালকা প্রেশার দেয়, এবং কাতার এবং অন্যান্য বিশ্বের প্রভাবশালী আরো কিছু দেশ প্রেশার দেওয়া শুরু করে, মাথা নত হতে বাধ্য। আবার বাংলাদেশে 50% মানুষও মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আওয়ামী লীগকে সমর্থন করে, তারাও যদি রাজপথে নামে, তখন কথায় আছে না, পালাবি কোথায়? তো পালানোর পথ নাই। বাধ্য হয়ে সকল কথা মেনে নিতে বাধ্য হবে ওই সরকার, এবং ওই সরকার বেশি দিন টিকবেও না যদি পাতানো নির্বাচনের ফলে ওই সরকার আসে। আন্দোলন চলবে বাংলাদেশে, আবার কূটনীতিকভাবে বিশ্বের সকল দেশ থেকে প্রেশার দেওয়া হবে। 1 সপ্তাহ 20 দিনের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে। ওই আমি সবসময় সে কারণে বলি, যে লাও সে গদু, ঘুরে ফিরে তত্ত্বাবধায়ক সরকারে আসতে হবে, যেটা বিএনপি চেয়েছিল, এখন সেটা আওয়ামী লীগও চাচ্ছে। সেটাই এসেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সকলকে আবার নির্বাচন করতে হবে। তারপরে বাংলাদেশে আবার স্টেবল হবে রাজনীতি, আবার বাংলাদেশে রাজনীতিক একটি ব্যালেন্স ফিরে আসবে। তাই আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে, ওনার বাংলাদেশ সফরটা সার্জিও গোরের অনেক গুরুত্ব বহন করে। উনি কি ধরনের অ্যাক্টিভিটি দেখায়, কি আলোচনা করে, সেটার উপর বাংলাদেশের আগামী রাজনীতি অনেক কিছুই ডিপেন্ড করে। যেমন আগে যখন ডোনাল্ড লু আসতো, তখনও কিন্তু আমরা বিভিন্ন আলোচনা করতাম কি জন্য এসেছে, কি হবে, অনেক প্ল্যানিং করেছে ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত তিনি একটি পাতানো গণ অভ্যুত্থান তো করিয়ে ফেলতে পেরেছে ডিপ স্টেটের মাধ্যমে। এখনো সেম ভাবে হয়তো বা সার্জিও গোর চেষ্টা করবে যে ওনার কথা যাতে শুনে ডক্টর সরকার যদি থাকে, উনি বা এর পরবর্তী সরকারের সময় যদি উনি বাংলাদেশ সফরে আসে, ওরা শুনে, তাহলে মোটামুটি সব ঠিকঠাক থাকবে। যদি না শুনে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেয়, এবং প্রতিহিংসামূলক যে সকল আওয়ামী লীগের উপর রাজনৈতিক মামলা দেওয়া আছে ওগুলো তুলে নেওয়া না হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে। আমেরিকা না করলেও ভারতকে সম্পূর্ণরূপে ক্লিয়ারেন্স দিয়ে দিবে আমেরিকা, যে তোমরা যা ইচ্ছা এখন বাংলাদেশের সাথে করতে পারো, আমরা চেষ্টা করেছি কূটনীতিকভাবে, তোমরা করেছো ব্যর্থ। পর ভারত যা করার তাই করবে। সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের রাজপথে নামবে, ভারত কূটনীতিকভাবে, বিভিন্নভাবে, বাণিজ্যিকভাবে প্রেশার ক্রিয়েট করবে ওই সরকারকে। ওই সরকার 10-15 দিনের মধ্যেই পতন হয়ে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে। তারপরে আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠা হবে বাংলাদেশে, আবার রাজনীতিতে ফিরে আসবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই বেশি বছর নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে। 16 বছর 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবার 4-5 বছর 6-7 বছর পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আবার ওইবার যখন ক্ষমতা আসবে, গতবার ছিল 16 থেকে 17 বছর, এবার আসলে থাকবে 32 বছর। কথা বুঝেন না? বিএনপির অস্তিত্ব চলে যাবে একমাত্র বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এখন যে বিএনপি এই ডক্টরদের সাথে তাল মিলাচ্ছে, এই জামাতের সাথে তাল মিলিয়ে নিশ্চিত করা, এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার দ্রুত আয়োজন, প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল ব্যক্তিদের হাসপাতালে যাওয়া, এই সব কিছুর মধ্যেই একটি বার্তা সুস্পষ্ট। রাষ্ট্র এই মুহূর্তে জানে এই মানুষটি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, অস্থির রাজনীতির ভেতরে একটি স্থিতিশীলতার প্রতীক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জটিলতা বহুমাত্রিক। বয়সজনিত সীমাবদ্ধতার সঙ্গে দীর্ঘদিনের হৃদরোগ, কিডনির সমস্যা সহ নানা জটিলতা যুক্ত হয়েছে। সাম্প্রতিক ফুসফুস সংক্রমণ সংক্রান্ত পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত ব্যক্তি চিকিৎসাগত বাস্তবতারই একটা স্বীকৃতি, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এর গুরুত্ব আরও বিস্তৃত। খালেদা জিয়া যদি দেশে না থাকেন, নির্বাচনী রাজনীতির মানসিক ভারসাম্য এক বড় ধাক্কা খাবে। বিএনপির রাজনীতিতে তখন পুরো ভার এসে পড়বে তারেক রহমানের উপর। তিনি কার্যত দল পরিচালনা করলেও মাঠের রাজনীতিতে তার সরাসরি অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করে রেখেছে। এই শূন্যতাকে অনেকেই প্রশ্ন ও অপপ্রচারের ক্ষেত্র বানাতে প্রস্তুত। এখানেই খালেদা জিয়ার উপস্থিতির গুরুত্ব রাজনৈতিক রসায়নের রূপ নেয়। তিনি দেশে থাকলে, অথবা অন্তত রাজনীতির কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকলে, তারেক রহমানের অনুপস্থিতিটি কৌশলগত সমস্যা হিসেবে বড় হয়ে ওঠে না। কিন্তু তিনি বিদেশে চিকিৎসাধীন থাকলে রাজনৈতিক ভারসাম্য নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে। সরকারকেও তখন আরও সতর্ক হতে হবে, কারণ বর্তমান ট্রানজিশনাল ব্যবস্থার সামাজিক গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্যের ন্যূনতম অস্তিত্বের উপর। এই সময় সমাজের ভেতরের প্রতিক্রিয়াও তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগের সমর্থক ব্লক বাদ দিলে সাধারণ মানুষের বড় অংশই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছে। এটি নিছক ব্যক্তিগত
সহানুভূতি নয়, বরং রাজনৈতিক নিরাপত্তা বোধের এক ধরনের সামাজিক প্রকাশ। মানুষ অনুভব করছে এই অস্থির সময়ে একজন গ্রহণযোগ্য অভিভাবক দরকার, যিনি ক্ষমতার খেলোয়াড় নন, বরং রাজনীতিকে সীমার ভেতরে রাখার নৈতিক মাপকাঠি হয়ে থাকতে পারেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি, বেগম জিয়া অত্যন্ত দৃঢ়, সংযত এবং আলোচনাপ্রবণ একজন রাজনীতিক। তিনি কখনোই তাৎক্ষণিক আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতেন না। প্রতিটি বিষয়ে ছিল ভারসাম্যপূর্ণ বিচারবোধ। তিনি একজন দায়িত্বশীল নেত্রী এবং তার প্রতিমাটা বাংলাদেশের মানুষের কাছে সেরকমই, যিনি রাজনীতিকে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, রাষ্ট্রচিন্তার পরিসর হিসেবেই দেখতেন। আর সেই মানুষের জীবনের সংকট একটি জাতির রাজনৈতিক সংকটের সঙ্গে জড়িয়ে পড়েছে। এটি আমাদের সময়ের এক অদ্ভুত মাফ করবেন, এটি আমাদের সময়ের এক অদ্ভুত বৈশিষ্ট্য। ব্যক্তির স্বাস্থ্য ও রাষ্ট্রের ভবিষ্যৎ এতটা গেঁথে যাওয়ার নজির সচরাচর দেখা যায় না, কিন্তু বাংলাদেশ এখন ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার আরোগ্য কেবল মানসিক প্রার্থনার বিষয় নয়, এটি রাজনৈতিক স্থিতিশীলতারও শর্ত হয়ে দাঁড়িয়েছে। একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক দলগুলোর সংযম, প্রশাসনিক স্বস্তি, সব কিছুর অদৃশ্য এক সুতো যেন জড়িয়ে আছে তার সুস্থতার সঙ্গে। তিনি সুস্থ থাকলে তার উপস্থিতি রাজনীতিতে এক ধরনের স্বস্তি তৈরি করে, উত্তেজনার মাত্রা কমায়, অনিশ্চয়। প্রশ্ন তুলতেই পারেন, যেহেতু চারিদিকে সারা বাংলাদেশে এখন এটি আলোচনার বিষয়, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। খালেদা জিয়ার কী অবস্থা, তিনি কোন অবস্থাতে রয়েছেন, সর্বশেষ তার কন্ডিশন কি, নানান ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানও তিনি তার জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি একটি সর্বশেষ মন্তব্য করলেও তিনি পরিশেষে তার সুস্থতাও কামনা করেছেন। এমনকি যখন মানচিত্রে এই প্রোগ্রামটি নিয়ে, এই সাক্ষাৎকারটি নিয়ে অনেক বেশি প্রশ্ন কোনো জায়গা থেকে উঠছে, তিনি তার দায়িত্বশীলতার জায়গা থেকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে যা কিছু বলা হয়েছে তিনি তার নিজের জায়গা থেকে বিশ্লেষণ করে একটি কনক্লুশন টানার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে যদি কেউ এটি অন্যভাবে নেওয়ার চেষ্টা করেন, আমরা আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকছে না, এটুকুই বলতে চাই। যাই হোক, যেটি বলছিলাম, তারেক রহমান কেন দেশে আসেননি সেই প্রশ্ন ওঠার পাশাপাশি এবং খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বা শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময়। এর মধ্যে আরেকটি বিষয় জানা গিয়েছিল যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হয়তো দিয়েছেন। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে যতটুকু জানা গেছে, মানে অন্তত আমি এ বিষয়ে কিছু শুনতে পাইনি। তবে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে, এটি গত দুদিন ধরে শোনা যাচ্ছিল এবং সেটি একটা পর্যায়ে এসে নিশ্চিত হওয়া গেছে এবং এই খবর বিবিসি দিয়েছে আমাদেরকে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং তারাও জানিয়েছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। গত 24 ঘন্টায় তিনি এর আগে যা ছিলেন একই রকম রয়েছেন এবং এই অবস্থাকে স্থিরশীল মনে করছেন চিকিৎসকরা, এমনই বক্তব্য দেওয়া হয়েছে প্রেস উইং থেকে। আর আবারও তারেক রহমানের প্রসঙ্গে আসি যে তার যে বিড়াল, খুব শখের একটি বিড়াল রয়েছে, আদরের বিড়াল রয়েছে, সেই বিড়ালেরও পাসপোর্ট হয়েছে বাংলাদেশে আসার জন্য। তার মানে তারেক রহমানের একটি প্রস্তুতি ছিল যে যদি দেশে আসার ক্ষেত্রে তার যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসন করা সম্ভব হয় তাহলে তিনি আসবেন। বিড়ালের পাসপোর্ট করার বিষয়টি সম্বন্ধে মানে সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিতে পৌঁছাতে পারি এবং সহজে বোঝা যাচ্ছিল যে তিনি সব পরিবারে আসার চিন্তাভাবনা করছেন বা পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা থেকে বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করছিলেন। আরেকটি বিষয় যেটি উল্লেখ করা দরকার যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার যে হসপিটাল, যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, সেই হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর 2টি হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন করেছে।
এই বিষয়টি না এখনও পর্যন্ত মানুষের কাছে রহস্যের। মানে কেন এই অবস্থায় SSF এর প্রোটোকল অনুযায়ী এই পরীক্ষামূলক এই উড্ডয়নের ব্যবস্থা, এই প্রশ্নটি মানুষের মুখে রয়েছে। তবে যেটুকু বোঝা যাচ্ছে সম্ভবত খালেদা জিয়াকে এ ধরনের কোনো হেলিকপ্টার করেই বিমানবন্দরে নেওয়া হবে, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে, হতে পারে। এর পাশাপাশি আরও অনেক ধরনের মন্তব্য, নানান ধরনের গুঞ্জন বা কেউ কেউ গুজবও ছড়াচ্ছিল। আগেই বলেছি যে এমন কোনো ব্যবস্থা থাকলে সেটি এমনিতেই হতে পারত। সরকারের পক্ষ থেকে একবারে প্রকাশ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো, সেই বিজ্ঞপ্তি নিয়েই নানান ধরনের কানাঘুষা চলছিল। এখনও পর্যন্ত মানুষ জানে না যে এই হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের ভেতরের কারণটি কী। অনেক ধরনের প্রশ্ন উঠছে। আর খালেদা জিয়ার যে অসুস্থতা, তার জন্য বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা যায় যে আওয়ামী লীগকেই দায়ী করা হয়েছে। দলের মহাসচিব, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বৃহস্পতিবার দুপুরে যে সংবাদ সম্মেলনটি করলেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে লিভার যকৃত, যেটিকে আমরা কলিজা বলি, এটি সিরোসিসে আক্রান্ত, যেটাকে লিভার সিরোসিস, এটাকে আপনি লিভার ক্যান্সার হিসেবে বর্ণনা করতে পারেন। এটা যদি কারোর হয়, এই রোগ সহজে ভালো হয় না। যদি যুবক বয়সে, অল্প বয়সে হয়, অনেক সময় এই কলিজা কেটে ওখানে নতুন কলিজা লাগানো হয়, লিভার ফেলে নতুন লিভার বানানো হয়, যকৃত যেটার বাংলা নাম। কিন্তু বেগম জিয়ার যে অবস্থা, এই বয়সে আসলে এই ধরনের, যেটাকে লিভার ট্রান্সপ্লান্ট বলা হয়, তো ট্রান্সপ্ল্যান্ট এটাকে প্রতিস্থাপন, এটা এই বয়সে এই শরীরের এই ধরনের অপারেশন সম্ভব নয়। তো যখন আপনার শরীরের মানে বুকের পাঁজরের একটি অংশে একদিকে থাকে লিভার আর অন্যদিকে থাকে ফুসফুস, তো এই ফুসফুসটি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রধানতম যন্ত্র, আর লিভার যেটা রক্ত সঞ্চালনটা করে, রক্ত পরিষ্কার করে অন্য সাইডে। তো যখন আপনার লিভারটা দুর্বল হয়ে যায়, তখন ফুসফুসটি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। এই জন্য এই ধরনের রোগীকে জনগণের মধ্যে নিতে হয় না, যে কোনো জনসমাবেশ এড়াতে হয়। ঠান্ডা, গরম, এনিথিং, এই বিষয়গুলো মানে চরম ভাবাপন্ন সব কিছু বাদ দিয়ে তারা শীততাপ নিয়ন্ত্রিত একটা জায়গা, যেখানে ধুলোবালি নাই বললেই চলে, এরকম জায়গা হলো তাদের জন্য একটি উত্তম জায়গা, বাকি কয়দিন যদি বেঁচে থাকতে চায় সুন্দরভাবে। এখন এখানে যদি হঠাৎ করে এই ধরনের রোগী যাদের লিভার সিরোসিস রয়েছে, তারা যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় ফুসফুসে, তাহলে এই ধরনের রোগী সাধারণত বাঁচে না। কয়েকদিন আগে আমার একজন কেয়ারটেকার হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল। ঢাকা মেডিকেলের আইসিইউতে প্রায় 1 মাস সে ছিল, তাকে এই ভেন্টিলেশন দিয়ে রাখতে হয়েছে। কিন্তু একেবারে বয়স অল্প, কত 35 বছর হবে, কিন্তু তাকে কিন্তু আসলে বাঁচানো যায়নি। এই ঘটনাটা ঘটেছে জাস্ট আমার জীবনে এই দিন 10 আগে। গত 1 মাস যাবৎ আমি তাকে নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের ছেলের মতোই তাকে স্নেহ করতাম, আমাকে বাবা ডাকতেন, আর অনেক দিন ধরে সে আমার সঙ্গে ছিল। তার স্ত্রী, তার 2 কন্যার সন্তান, মানে সবাই আমার বাড়িতে থাকতো, আর হোল ফ্যামিলি জাস্ট দেখাশোনা করতো, বাড়ির কেয়ারটেকার, বাবুর্চি, পুরো কাজটা সে করতো। ফলে এই পরিবারটি যখন এইভাবে আক্রান্ত হলো, ওটা আমার জন্য একটা বিরাট বেদনার, এবং আমি এরপর থেকে এই লিভার সিরোসিস এবং অ্যাট দ্য সেম টাইম ফুসফুসের যে ইনফেকশন, এই বিষয়টির সম্পর্কে অতিমাত্রায় সচেতন। কাজেই এই রোগটি বেগম জিয়ার হয়েছে, অল অন এ সাডেন হয়নি। এটার পিছনে কারণ আছে। সবাই বলা বলি করছে যে তাকে ঘর থেকে বের করে যেভাবে সেনা দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্টে, ওটা তার সেই দুর্বল শরীর, দুর্বল সেই ফুসফুস, সেন্সিটিভ ফুসফুস এবং রোগাক্রান্ত যে লিভার, যকৃত, এটা ধারণ করতে পারেনি। ফলে এই ঘটনার ঠিক
পরের দিনই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তারপরে ঘটনা আমরা সবাই জানি। এখন এটাকে কি মানব সৃষ্ট বলবেন, প্রাকৃতিক বলবেন, এটা আপনার বিষয়। কিন্তু বেগম জিয়ার এই অসুস্থতা পুরো বাংলাদেশকে অনিশ্চিত করে ফেলেছে। নির্বাচনের শিডিউল থাকবে কি থাকবে না, তারপর নির্বাচন সঠিক সময় হবে কি হবে না, এটা নিয়ে যে অতীতের বিতর্ক ছিল। এক পক্ষ বলছিল যে নির্বাচন হবে না, এই সরকার নির্বাচন করতে পারবে না, বা এই সরকারের ওই কোয়ালিটি নিয়ে একটা ভালো নির্বাচন করার জন্য, অথবা নির্বাচন বানচাল করার জন্য শক্তিশালী পক্ষগুলো তৎপরতা চালাচ্ছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি সম্মিলিতভাবে নির্বাচন সঠিক সময় নিষ্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে একটা সমীকরণ দাঁড়িয়েছিল, এটি এই বেগম জিয়ার অসুস্থতার ফলে আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন উনি যেভাবে আছেন, এভাবে যদি আরও 15 দিন থাকেন, আরও 1 মাসে যদি তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো লোক এই সময়টিতে নির্বাচন করার জন্য খুব বেশি সরকারকে চাপ দিবেন বা সরকার আগ্রহী হবে। অন্যদিকে যারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান, তারা এটাকে একটি মোক্ষম সময় হিসেবে ব্যবহার করতে চাইবেন। গেল একটা। দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে জনাব তারেক রহমান সাহেবকে প্রভোগ করা হচ্ছে যে হি শুড কাম, তার বাংলাদেশে আসা উচিত, এবং তার মায়ের যে অসুস্থতা, এই অসুস্থতা তাকে অন্তত হাসপাতালে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করা উচিত অন্য সব বাঙালির মতো। বেগম জিয়া যেভাবে অসুস্থ, সেখানে আসলে তারেক রহমান সাহেব আপনার আমার মতো বাইরে দাঁড়িয়ে কাঁদতে পারবেন, দাঁড়িয়ে থাকতে পারবেন, এবং আপনার আমার সঙ্গে তিনি সেই কাঁধে কাঁধ মিলিয়ে তিনি দেখতে পারবেন ঘটনা। এর বাইরে তার কিছু করার নেই। কিন্তু আমরা প্রভোগ করছি তাকে আসতে হবে, তার মেয়েকেও আসতে হবে, তার স্ত্রীকেও আসতে হবে, এবং আবহমান বাংলার এই মাতৃভক্তি, পিতৃভক্তি, এই জিনিসটি তাকে প্র্যাকটিক্যালি, বাস্তবে দেশবাসীর নিকট তাকে প্রমাণ করতে হবে। এবং এখন তিনি এই বিষয়টা নিয়ে এতটা সেন্সিটিভ অবস্থার মধ্যে পড়েছেন যে আজকের এই দিনে আমি যখন ভিডিওটি করছি, ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুরবেলা, তখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে যে তারেক রহমান সাহেব হিথ্রো এয়ারপোর্টে তিনি আলটিমেটলি ঢুকে গেছেন এবং প্লেনে উঠছেন বাংলাদেশে আসার জন্য, এবং আজ রাতে তিনি বাংলাদেশে আসবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করছে, তা আমি বললাম যে ভাই আমি জানি না, আল্লাহ জানেন। এখন তিনি প্রভোগ হয়ে আসবেন কি আসবেন না, এটা আর একটা জটিল পরিস্থিতি তৈরি করবে। আসলে এক ধরনের পরিস্থিতি, না আসলে এক ধরনের পরিস্থিতি। আবার এই যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে তিনি যে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, এর কারণ হলো আসার জন্য বহু পক্ষের সম্মতি দরকার রয়েছে, তিনি অন্য সবার মতো একক সিদ্ধান্ত নিতে পারছেন না। তো এটা যদি তিনি স্থির রাখেন, তাহলে মাঠে তার যারা নেতাকর্মী রয়েছেন তারা মাঠে মারা পড়বেন। এর কারণ হলো নেতা যেখানে আসতে পারছেন না, ইট মিনস বিএনপির ক্ষমতা নেই, এবং যাদের ক্ষমতা নেই তাদেরকে কেউ পাত্তা দেয় না, তারা ক্ষমতা আসছে না, এটা কনফার্ম হয়ে যাবে। যেহেতু নেতা বাংলাদেশে আসতে পারছে না, কাজেই তিনি যে মনোনয়ন দিলেন, তার দলের মনোনয়ন দিলেন, ওটার 2 পয়সার মূল্য নাই। এটা বটপাতা, বা মানে যাকে বলা হয় তালপাতা, অথবা ধরুন কাঁঠালের পাতা, যেগুলোকে আমরা টাকা বানিয়ে ছোটকালে খেলতাম। তো এরকম নমিনেশনের মূল্য কমে যাবে, প্রার্থীরা মাঠের মধ্যে ভীষণ রকম বিপর্যয়ের মধ্যে পড়বেন, অন্তর্দ্বন্দ্ব কলহ বের হয়ে যাবে, যেহেতু নেতার কোনো ক্ষমতা নেই, নেতা আসতে পারছেন না, নেতার ভোট নাই, তিনি ভোটার না, এই ইত্যাদি কথাবার্তা কিন্তু ইতিমধ্যে এটা মানব সৃষ্ট অথবা প্রকৃতির সৃষ্ট, বাট ফ্যাক্ট। 2 নম্বর হলো তিনি এখন যদি আজকে রাতে সত্যি আসেন, তখন সবাই বলবে যে তিনি যে আগে যে কথাটা বলেছিলেন সে কথা তো তিনি সঠিক বলেননি। তো সব পক্ষ যদি রাজি না থাকতো তিনি এলেন কি করে, এটা একটা ব্যাপার। আর এই যে এখন একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, সেই শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে তিনি আসবেন, দাঁড়িয়ে থাকবেন, কাঁদবেন, ফলে তাকে নিয়ে যে আবেগ, উচ্ছ্বাস, তার নেতৃত্বের যে রয়্যালিটি, রাজস্বিকতা, এটা আর দেখানো হলো না।
এটা সেলিব্রেট করা হলো না। ফলে তিনি আর মির্জা ফখরুল, তিনি আর সালাউদ্দিন সাহেব, তিনি নাহিদ, সার্জিস, আমতারেক, নুরুল হক নুরু, পার্থ, ব্যারিস্টার পার্থ, ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, এদের মধ্যে খুব বেশি পার্থক্য করা যাবে না। এই কারণ হলো যে সবাই তো আমরা মানুষ। রাজা আমরা বানাই, তাকে পোশাক পরাই, তার জন্য বড় একটা চেয়ার দেই, তার মাথায় একটা মুকুট দেই, তার জন্য ঘোড়া তৈরি করি, তার হাতে একটা চাবুক দিয়ে দিই, এরপরে আমরা বলি সে রাজা। কিন্তু সেই রাজা যখন ওই সব কিছু ত্যাগ করে ছদ্মবেশে বের হন, তখন আমরা তাকে একজন সাধারণ মানুষ মনে করি। বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া, শেখ হাসিনা, মানে আমরাই তাদেরকে রাজা বানিয়েছি। কিন্তু তারা যখন রাজনীতিতে রাজা হননি, তার আগে দেখবেন তারা গৃহবধূ, একেবারে গৃহবধূ, কেউ তাদেরকে পাত্তা দিত না। তারেক রহমান সাহেবের আগের ছবিগুলো দেখেন, জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর তার ছবি দেখেন, কিংবা 91-তে হাওয়া ভবনের সময় তার ছবিগুলো দেখেন, হি জাস্ট লাইক এ অর্ডিনারি ম্যান। এখন আমাদের দেশে তো অর্ডিনারি ম্যানকে কেউ রাজা মানে না, অর্ডিনারি ম্যানের কেউ কমান্ড মান্য করে না। এমনকি একজন অর্ডিনারি ম্যান খুব জ্ঞানী গুণী হলো, তার কথা কেউ শুনতে চায় না। আপনার পদ থাকতে হবে, পোর্টফোলিও থাকতে হবে, মেকআপ গোটাপ থাকতে হবে। যেমন রবীন্দ্রনাথ, অত বড় দাড়ি না থাকলে আর চুল না থাকলে তাকে লোকজন রবীন্দ্রনাথ মনেই করতো না। নজরুল, তার যদি এরকম ঝাঁকড়া চুল না থাকতো তাহলে কেউ তাকে নজরুল মনে করতো না। দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে আপনাকে বুদ্ধিজীবী হতে হলেও আপনাকে ভং ধরতে হবে, ভং ছাড়া কখনো আপনি বুদ্ধিজীবী হতে পারবেন না। অনেকে দেখবেন দাঁত মাজে না, জটা মাথায় বিরাট জটা পরে, বিরাট জুব্বা পরে, অনেকে দাঁত মাজে না, তার সঙ্গে সঙ্গে আবার কেউ তো ন্যাংটা হয়ে থাকে। এটা হলো বিশেষত দেখানোর জন্য, ন্যাংটা ফকির, ন্যাংটা বাবা। তো রাজনীতিতে এরকম একটা হিম্যানশিপ করতে হয়। আর হার রয়্যাল হাইনেস, বেগম যে এখানে বিখ্যাত তার রয়্যাল হাইনেসের জন্য, তার অ্যাটিটিউডের জন্য। বাঘ আর শিয়ালের মধ্যে ডিফারেন্সটা কি? রয়্যাল অ্যাটিটিউড এবং একটা সোর্সের ভাবের জন্য। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের যে নেতৃত্বের যে শাইনিং দিকগুলো আছে, এটাকে বিএনপি সেলিব্রেট করে যেভাবে তাকে বাংলাদেশে বরণ করে নিতে চাচ্ছিল, বহু সংখ্যক মানুষ উপস্থিত হবে এবং তাকে সিংহাসনে বসানো হবে, তার জন্য বিশেষ বাড়ি প্রস্তুত, জাস্ট লাইক এ কিং, জাস্ট লাইক এ ফিউচার প্রাইম মিনিস্টার। ওটা এই মুহূর্তে এসে মানে একেবারে আমতারিখের পর্যায়ে নামিয়ে দেওয়া হলো। যদি তিনি আসেন, এটা সম্ভব না এই সময়টাতে। মানে এই ধরনের ফিউনারেল অনুষ্ঠানে, শোকের অনুষ্ঠানে আপনি আলাদা হতে পারবেন।